তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের গত পর্বে আমরা আলোচনা করেছি সূচিপত্র নিয়ে। সূচিপত্রের যে যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে থেকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায় থেকে আমাদের পরিবেশ। প্রতিটি বিষয় আমরা খুঁটিনাটিভাবে দেখার চেষ্টা করব, পাশাপাশি আমরা সাজেশন থেকে দেখব যে কি কি বিষয়গুলো আসবে, সাথে আমি তোমাদের জন্য সাজেশনও রেডি করেছি। প্রথমে দেখো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য। সামাজিক পরিবেশ আর প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি বৈচিত্র্য থাকে? সূর্য, পাহাড়, গাছপালা, এগুলো সবগুলো হলো কি? এগুলো সবগুলো হলো প্রাকৃতিক। এদিকে গাড়ি, এরপরে হলো যে স্কুল, বিভিন্ন রকম ঘর, এগুলো হলো সামাজিক বিষয়। রাস্তাঘাট, এগুলো হলো আমাদের সামাজিক। তো এখানে আমাদেরকে এই ছবি অনুসারে আমাদেরকে বলেছে ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকে তালিকা তৈরি করি। তো এই ছকের মধ্যে আমরা তালিকা লিখব কোনটা প্রাকৃতিক পরিবেশের উপাদান আর কোনটা সামাজিক পরিবেশের উপাদান। এই ছবি অনুসারে যদি লেখা হয় তাহলে সূর্য, এরপরে এখানে পাহাড় আসবে। আমি যদি তোমাদেরকে আনসারগুলো দিই, তোমার এখানে ছকের মধ্যে 1, 2, 3, 4টা তোমাকে লিখতে হবে। আমি তোমাকে এখানে দিচ্ছি, পাহাড় লিখবে, নদী লিখবে, গাছপালা লিখবে, পাখি লিখবে। এই প্রথম 4টাই যদি তুমি তোমার খালি বক্সে লিখো হয়ে যাবে। এর পরবর্তীটাতে বলেছে ঘর বাড়ি। ঘর বাড়ি এগুলো হলো যে আমাদের সামাজিক। এগুলো কি? সামাজিক। তাহলে রাস্তাঘাট, দালান কোঠা, এগুলো আমরা লিখব। এগুলোর মধ্যে আমরা লিখতে পারি ঘর বাড়ি, মানুষ, রাস্তা, বাজার, এরপরে হলো যে রিক্সা, ভ্যান, বিদ্যালয়। এখান থেকে তোমরা অনেকগুলো দেওয়া আছে, তোমরা শুধু তোমাদের বইয়ের জন্য 4টা লিখবে। সুন্দর করে কয়টা লিখবে? 4টা লিখবে। এরপরে আমাদেরকে কিছু পড়া দিয়েছে, এগুলো আমরা ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করব। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত, কোথাও সাগর মহাসাগর, কোথাও আবার নদ নদী, খাল বিল, হাওর বাওর, নিচু এলাকা। এগুলো যদি প্রাকৃতিক পরিবেশের উপাদান হয়েও থাকে তাও এগুলাতে কিছু ভিন্নতা আছে। যেমন কোনো দিকে দেখা যায় পাহাড় দেখা যায় বড় ছোট, কোনো দিকে সাগর বা মহাসাগর দেখা যায়। পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়েই বিশ্বজগৎ। এই বিশ্বজগৎ কি সেটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। বইয়ে সুন্দর করে এটা দাগাবে বিশ্বজগৎ কি। এটা আমি তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে দিলাম, তোমরা বইয়ের মধ্যে স্টার দিয়ে দিবে, এটা পরীক্ষা আসতে পারে। কোনো অঞ্চল বৃষ্টি পবন, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। কোনো অঞ্চলে আবহাওয়া গরম, আবার কোনো অঞ্চলে শীতল। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম, শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, আবার অনাবৃষ্টির কারণে খরাও হয়। তো আমরা দেখি আমাদের এখানের মধ্যে গরমকালে গরম পড়ে, শীতকালে অনেক শীত পড়ে, বর্ষাকালে অনেক বেশি বৃষ্টি পড়ে, আবার অনেক সময় দেখা যায় এত বেশি বৃষ্টি হয় যে বন্যা হয়ে যায় সব দিকে। আবার অনাবৃষ্টি মানে বৃষ্টি না হওয়ার কারণে অনেক সময় খরা মানে মাটি ফেটে যায়। খরা মানে কি? মাটি ফেটে যায়। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে এটা কিন্তু প্রাকৃতিক পরিবেশ নিয়েছিল। এটা কি নিয়েছিল? প্রাকৃতিক পরিবেশ। আর এই অংশটা হলো সামাজিক পরিবেশ। এই অংশটা কি? সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যেও বৈচিত্র্য রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন রকম উৎসব, যেমন ঈদ, পূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন ইত্যাদি মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা ও কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে এগুলো হলো শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সমাজে রয়েছে কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী, রিক্সা চালক, শিক্ষক, ডাক্তার ও শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ। তাহলে আমাদের সমাজে আমরা বিভিন্ন রকম মানুষ দেখতে পাই যারা বিভিন্নজন বিভিন্ন কাজ করে। যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন, যেমন রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি। এক এক অঞ্চলের মানুষের ঘরবাড়ি, ভাষা, খাদ্যাভ্যাস এক এক রকমের। আমরা দেখি এক এক বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন রকম খাবার খায়। যেমন পাহাড়ি এলাকায় যদি দেখো চাকমারা একরকম খাবার খায়, মুসলিমদের খাদ্য অভ্যাস একরকম, হিন্দুরা একরকম খাবার খায়। বিভিন্ন জনে বিভিন্ন রকম খাবার খেতে পছন্দ করে। গ্রাম ও শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, জীবনযাত্রার ইত্যাদির মধ্যেও রয়েছে ভিন্নতা। কারণ শহরে বিষয়গুলো একরকম আর গ্রামে বিষয়গুলো আরেক রকম। এদেশে বেশিরভাগ অফিস, আদালত ও কলকারখানা শহরে অবস্থিত। তাহলে বেশিরভাগ এইসব জিনিসগুলো কোথায় আছে? শহরে। আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত। এভাবে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ভিন্নতা রয়েছে। তাহলে আমরা প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশে কিছু ভিন্নতা দেখলাম, বিভিন্ন বিষয় নিয়ে ভিন্নতা আছে। খ নম্বরে আমাদেরকে বলেছে বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছবিগুলোতে লিখি। তো এখানের মধ্যে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য এবং সামাজিক পরিবেশের মধ্যে কি কি বৈচিত্র্য আছে সেগুলো আমরা এখানে লিখব। ভূমিরূপের কেমন বৈচিত্র্য হয়? যেমন কোথাও ভূমি হলো সমতল মানে সমান, কোথাও উঁচু নিচু মানে পাহাড়ি টাইপের, কোথাও পাহাড় আবার কোথাও পর্বত। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমরা দেখি। তো প্রাণীর মধ্যে কি কি পার্থক্য থাকবে সেটা আমরা দেখব। আবহাওয়া, জলাশয়, উদ্ভিদ।
এর আগে তোমাদেরকে বলি, তোমরা যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের সাথে কথা বলে অনলাইন ব্যাচে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি অ্যাড হতে চাও, সেখানে আমরা বিভিন্ন রকম সাজেশন দিব, তোমরা চাইলে সেখানেও অ্যাড হতে পারো। আমাদের থেকে সাজেশন নেওয়ার প্রয়োজন হলে সাজেশনগুলোও তোমরা নিতে পারবে। ভূমিরূপ, ভূমিরূপের গুলো আমি বলেছি তোমাদেরকে, প্রাণীর মধ্যে আছে হাতি, বাঘ, হরিণ, পাখি, মাছ, পোকা, মাকড়সা সহ নানা ধরনের প্রাণী। আবহাওয়ার মধ্যে কোথাও গরম, কোথাও শীতল, কোথাও বৃষ্টি, কখনো বা শুষ্ক। এরপরে আমরা যদি এখানে দেখি যে জলাশয় আমাদের আছে, জলাশয়ে আমরা কি লিখতে পারি? জলাশয়ের মধ্যে নদী, নালা, খাল, বিল, হাওর, সাগর ও মহাসাগর। এগুলো তোমরা সুন্দর করে তোমাদের খালি বক্সের মধ্যে লিখে ফেলবে। উদ্ভিদের মধ্যে লিখতে পারি বিভিন্ন রকম গাছ, বনজ উদ্ভিদ ও ফসল। এখানে চাইলে কিছু নামও দেওয়া যেত, তাও এগুলো লিখে ফেললে কোনো সমস্যা হবে না তোমাদের জন্য, আশা করি এগুলো ভালো হবে। এরপরে যেটা আমাদেরকে বলেছে সেটা হলো যে সামাজিক পরিবেশের বৈচিত্র্য। সামাজিক পরিবেশের বৈচিত্র্যের মধ্যে পেশার মধ্যে আছে কৃষক, জেলে, যানবাহনের মধ্যে আমরা কিছু যানবাহন লিখব। এরপর হলো যে শিক্ষা প্রতিষ্ঠান, আমরা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এরপরে ঘরবাড়ি। তো এগুলো এখন আমরা লিখব, দেখি কি কি আছে সেখানে। সামাজিক পরিবেশের মধ্যে আমরা পেশায় লিখতে পারি কৃষক, জেলে, ব্যবসায়ী, শিক্ষক, শ্রমিক ইত্যাদি। এরপরে এটাতে আমরা লিখতে পারি যানবাহন, রিক্সা, গাড়ি, বাস, ট্রেন, নৌকা, বিমান, এগুলো লেখা যায়। তো তোমাদেরকে বলেছি তোমরা যদি আমাদের গ্রুপে অ্যাড হতে চাও এই নাম্বারে আমাদেরকে মেসেজ করলে হবে, তোমরা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবে, এবং আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাইলে তাও পারবে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছে স্কুল, মাদ্রাসা, কলেজ। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আছে ঈদ, পূজা, বড়দিন, বৌদ্ধ পূর্ণিমা। ঘরবাড়ির মধ্যে কাঁচা ঘর, শহরে পাকা দালান, সেগুলো। এরপরে দেখো এখানে ঘ নম্বরে দিয়েছে অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা প্রয়োজন আছে কিনা আমাকে জানাবে, আমি যদি প্রয়োজন হয় তাহলে তোমাদেরকে দিব। আমরা নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি সেটা, এবং গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি। তো এটা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে এই পেজেরই আলাদা আরেকটা ভিডিও দিব। এই পেজ 3 নাম্বার পেজের অ্যাসাইনমেন্টের আলাদা একটা ভিডিও দিব। এখন আমরা ছকটা পূরণ করি, দেখি কি হয়। পরিবেশের বৈচিত্র্যর ছকটা পূরণ করব। তোমাদের যদি অ্যাসাইনমেন্ট প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে। পরিবেশের উপাদানের বৈচিত্র্য নিয়ে নিচের ধারণা চিত্রটি সম্পূর্ণ করি। তো এখানে আমাদেরকে দেখো কিছু করে দেওয়া আছে, বাকিগুলো আমাদের করতে হবে। প্রাণী, গাছপালা, এরপরে যানবাহন, ঘরবাড়ি, প্রতিষ্ঠান। এখানের মধ্যে প্রতিটা প্রায় একটা একটা করে দেওয়া আছে। প্রাণীর মধ্যে এখানে মুরগি লিখেছে, তাহলে এই 2 বক্সে আমাদের ভিন্ন নাম লিখতে হবে। গাছপালা, এখানে একটা গাছের নাম লিখেছে, তাহলে এই 2 বক্সে আমাদের ভিন্ন নাম লিখতে হবে। জলাশয়ের মধ্যে এখানে আমাদের নদীর নাম লিখেছে, বাকি 2টার মধ্যে আমাদেরকে লিখতে হবে। যানবাহনের মধ্যে রিক্সা লিখেছে, বাকি 2টা আমরা লিখব। প্রতিষ্ঠানের মধ্যে আমাদেরকে এখানে 2টা লিখতে হবে, একটা লিখে দেওয়া আছে। ঘরবাড়ির মধ্যে কুড়ে ঘর, বাকি 2টা আমরা লিখব। তো আমরা দেখি এখানে কি কি লেখা যায়। যেমন প্রাণীর মধ্যে তুমি চাইলে অনেকগুলো লিখতে পারো, আমি তোমাদেরকে এক্সট্রা করে দিয়েছি, যার যেটা ভালো লাগে। মানুষ, গরু, ছাগল, তুমি যে কোনো 2টা ওইখানে ফিল আপ করতে পারো। উদ্ভিদের জন্য তুমি এখান থেকে নিতে পারো। জলাশয়ের জন্য আছে নদী, খাল, বিল, পুকুর, হাওর, এটাও নিতে পারো। আবহাওয়ার মধ্যে গরম, ঠান্ডা, বৃষ্টি, শীত, এগুলা নিতে পারো। এরপরে হলো যে পেশার মধ্যে আছে কৃষক, জেলে, শিক্ষক, ব্যবসায়ী, এগুলা নিতে পারো। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছে স্কুল, কলেজ, মাদ্রাসা। যানবাহনের মধ্যে আছে রিক্সা, নৌকা, গাড়ি, এগুলা তোমরা দিতে পারো। তাহলে এগুলা দিয়ে তোমরা কি করতে পারবে, এই পেজটাকে সম্পূর্ণরূপে পূরণ করতে পারবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব। এখানের মধ্যে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলো হলো যে আমাদের প্রাকৃতিক দৃশ্য। এটা একটা প্রাকৃতিক ছবি দেখা যাচ্ছে, এখানে নদী বয়ে যাচ্ছে, একজন জেলে মাছ ধরছে। কিছু গ্রাম্য মেঠো পথ এখানে দেখা যাচ্ছে, আর এদিকে দেখা যাচ্ছে হেমন্তের সে ধান, এবং একেবারে রৌদ্রের মধ্যে রিক্সা চালক রিক্সা চালাচ্ছে। এটা আমাদের প্রাকৃতিক পরিবেশের কিছু বৈচিত্র্য এখানে ফুটে ওঠে। ক নম্বর, ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি। ক নম্বর, ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি। প্রথমটি আছে প্রাকৃতিক ও সামাজিক উপাদান। তাহলে প্রাকৃতিক উপাদান কোনটা, সামাজিক উপাদান কোনটা, আমরা সেটা লিখব। কিভাবে তা ব্যবহার করা হয়। প্রথমে আছে নদী। নদী থেকে আমরা কি পাই, মাছ পাই, আর নদীতে নৌকা চলে। এখানে আছে প্রাকৃতিক ও সামাজিক উপাদান কিভাবে ব্যবহার করা হয়। তো নদীরটা আমরা দেখলাম, নদীরটা এখানে দেওয়া আছে সমতল ভূমি, চাষাবাদ করা হয়, ঘরবাড়ি ও রাস্তা তৈরি করা হয়। এরপরে আছে 2 নম্বর রিক্সা, মানুষ যাতায়াত করে, মালপত্র বহন করা হয়। নদী পারাপার করা হয়, মাছ ধরা ও পণ্য আনা নেওয়া করা হয়। 5 নম্বর আছে গরু, হাল চাষ করা হয়, দুধ পাওয়া যায়। মুরগিতে আছে ডিম ও মাংস পাওয়া যায়, বিক্রি করে আয় করা হয়। তো এভাবে করে তোমরা চাইলে এখানের যে ছকগুলো আছে ছকগুলো সুন্দর করে পূরণ করে ফেলতে পারো। এখানের মধ্যে আমি তোমাদেরকে উত্তরগুলো দিয়েছি। এরপরে যদি আমরা দেখি, বাংলাদেশ 6 ঋতুর দেশ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। যেমন গ্রীষ্মকালে আম, কাঁঠাল, বর্ষাকালে জামরুল, আমড়া, শীতকালে কমলা, বড়ই ইত্যাদি পাওয়া যায়।
এগুলো হলো আমাদের ঋতুভিত্তিক ফল। কলা ও পেঁপে সারা বছর পাওয়া যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা স্টার চিহ্ন দিয়ে রাখো, তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদের কাঠ ও অক্সিজেন দেয়। মূলত বনভূমি আমাদেরকে কি দেয়? মূলত পাহাড় ও বনভূমি আমাদেরকে দেয় কাঠ এবং অক্সিজেন। বিস্তীর্ণ সমতল ভূমিতে, বিস্তীর্ণ মানে অনেক, সমতল ভূমিতে আমরা নানা ফসল পাই। নদ নদী, হাওর বাওর, খাল বিল থেকে আমরা মাছ পাই, তাহলে এইসব উৎস থেকে আমরা মাছ পাই। এছাড়াও এগুলোতে যাতায়াত, মালামাল পরিবহন ও সেচ কাজে ব্যবহার করা হয়। তাহলে এই নদীগুলোকে সাধারণত অনেক কাজে ব্যবহার করা হয়। পরিবেশের এইসব বৈচিত্র্য উপাদান মিলিতভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বাস করে, মানে আমরা অনেক ধর্মের লোক বাস করি। এর ফলে তাদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বর সম্পর্ক গড়ে ওঠে। প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে সড়ক পথ, নৌপথ, রেলপথ, বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। আমাদের জীবনে প্রাকৃতিক পরিবেশের ন্যায় সামাজিক পরিবেশের বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তা নিচের ছক থেকে শব্দ সাজিয়ে লিখি। তো আমরা এখানে অলরেডি 2টা ঋতু দেখেছি, আমরা এখানের মধ্যে 2-3টা ঋতু ছিল, যেমন গ্রীষ্মকালে আম কাঁঠাল হয়, বর্ষাকালে জামরুল আমড়া হয়, শীতকালে কমলা বড়ই হয়, তো এগুলো আমরা দেখেছি। এরপরে কলা এবং পেঁপে সারা বছরই পাওয়া যায়। এখানে আমাদেরকে বলেছে গ্রীষ্মকালীন এবং শীতকালীন যে ফলগুলো আছে সেগুলো এখান থেকে গোল দাগ দেওয়ার জন্য। তো এখান থেকে চাইলে অনেকগুলো গোল দাগ দেওয়া যায়, যেমন গ্রীষ্মকালের মধ্যে আমরা দিতে পারি গ্রীষ্মকালে সাধারণত যেসব ফল পাওয়া যায়, আম, জাম, কাঁঠাল, এগুলো সবগুলো হলো গ্রীষ্মকালীন ফল। তাহলে এখানের মধ্যে যদি তোমরা করো আম কোথায় পাবে? আমটা একটু যদি আমরা এই আমটো করে দেওয়াই আছে, এখানে গোল দাগ দেওয়া আছে। এরপরে হলো কাঁঠাল, এই নিচেরটা কাঁঠাল। এরপরে আম, জামও এখান থেকে পাবে, এই তো জাম। এই যে ব্লু কালারগুলো করলাম এগুলো হলো গ্রীষ্মকালীন, এটা গ্রীষ্মকালীন, এবার আমটাও কি কালীন? গ্রীষ্মকালীন। শীতকালীন কিছু ফল দেখলে সেগুলা কি কি হবে? শীতকালীন যেমন কমলা আছে, লিচু আছে, আপেল আছে। তাহলে লিচু, কমলা, আপেল। তো লিচু আমরা দেখি, লিচু, তাহলে এখান থেকে একটা লিচু। এরপরে হলো যে কমলা, আমরা যদি কমলা দেখি, কমলা, এখানে কমলা আছে। এগুলো হলো শীতকালীন ফল। তো এখান থেকে তোমরা এভাবে করে সুন্দর করে দাগ দিবে এবং নামগুলো যেগুলো লিখবে সেগুলো আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। যে নামগুলো লিখবে এই নামগুলো এখানে আছে আমাদের সুন্দর করে। এখানে গ্রীষ্মকালীন 3টা দেওয়া আছে, শীতকালীন 3টা দেওয়া আছে, এবং সকল ঋতুতে পাওয়া যায় কলা, পেঁপে, পেয়ারা, এই 3টা সাধারণত সকল ঋতুতে পাওয়া যায়। এর পরবর্তীতে ঘ নম্বরে যদি আমরা দেখি, যানবাহনের ধরন অনুযায়ী নিচের ছকে গুরুত্ব লিখি। তাহলে যানবাহন, এরপর যানবাহনের গুরুত্ব কোনটা কেমন। নৌকারটা লিখবো আমরা 2 লাইন, এরপর রিক্সা আছে, বাস আছে, ট্রাক আছে, তো এগুলো আমরা সুন্দর করে লিখবো। নদী ও খাল দিয়ে মানুষ ও মালামাল বহনের কাজে লাগে, তাহলে নৌকার কাজ হলো এটা। রিক্সা, অল্প দূরত্বে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় সাধারণত রিক্সা। বাস, একসঙ্গে অনেক মানুষকে দূরে নিয়ে যেতে সাহায্য করে বাস। ট্রাক, ভারী মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে কে? ট্রাক। তাহলে এটার আনসারটা আমরা দেখলাম। এরপর আমাদেরকে যেটা বলেছে ঘ নাম্বারটা যদি দেখি, আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। কয়টি বাক্য? 3টি বাক্য। তো আমাদের সমাজে যে বিভিন্ন রকম প্রাণীগুলো আছে এগুলো আসলে গুরুত্ব কি বা ওদের কাজ কি, ওরা পৃথিবীর কি উপকার করছে সেটা। তাহলে এখান থেকে যদি দেখি, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রাণীর গুরুত্ব ভূমিকা রাখে। প্রাণীরা খাদ্য শৃঙ্খল ঠিক রাখতে কি করে? সাহায্য করে। 3 নাম্বার, প্রাণী পরিবেশকে সুন্দর ও জীবন্ত করে তোলে। তাহলে এই 3টা বাক্য তোমরা সুন্দর করে তোমাদের বইয়ে লিখে ফেলবে। আমি তোমাদেরকে ছোট করে দিচ্ছি এই কারণেই যাতে তোমরা বইয়ে লিখতে পারো। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব, এখানে দেখো প্রথমে আমাদেরকে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা আমরা দেখছি, এখানে ডাস্টবিনের ছবি দেওয়া আছে, রোডের পাশে হাঁটা যাচ্ছে না, সেটা নিয়ে আমরা এই বক্সে লিখবো। এরপর দেখছি নদীতে বিভিন্ন রকম আবর্জনা ফেলার কারণে নদীর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সেটা নিয়ে আমরা এখানে লিখবো। এরপর দেখছি এখানের মধ্যে জলবদ্ধতা, বন্যা হয়ে গেছে, বন্যা হয়ে যাওয়ার কারণে আমরা এই বিষয়টা এখানে লিখবো। তাহলে আমরা যদি দেখি প্রথম ছবিতে, এখানে রাস্তায় অনেক ময়লা আবর্জনা ফেলা হয়েছে, দুর্গন্ধের কারণে মানুষ নাক চেপে হাঁটছে, পরিবেশ দূষিত হয়েছে। তাহলে এটা একটু মনে রাখবে প্রথম ছবি অনুসারে। দ্বিতীয় ছবিটা তো আমরা দেখেছি যে নদীতে অনেক বেশি ময়লা ফেলা হয়েছে। দ্বিতীয় ছবিতে এখানে নদীতে ময়লা আবর্জনা ফেলা হয়েছে, নদীর পানি দূষিত হয়ে গেছে, এতে জলজ প্রাণীর ক্ষতি হয়েছে। পানি অনেক বেশি ময়লা হয়ে যাওয়ার কারণে জলজ প্রাণী সেখানে বেঁচে থাকতে পারছে না। তৃতীয় নাম্বারটা যদি দেখি, এখানে শহরে জলাবদ্ধতা দেখা যাচ্ছে, রাস্তায় পানি জমে গেছে, মানুষ চলাচলে কষ্ট পাচ্ছে। তো এই ছবিতে আমরা সেটাই দেখলাম যে এখানে অনেক বেশি পানি হয়ে গেছে।
উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি। এই যে ছবিগুলো আমরা পর্যবেক্ষণ করলাম সেগুলা দেখে কোন ছবিতে কি ঘটছে তা পাশের ঘরে লিখে আমরা তা পাশের ঘরে লিখলাম, আমাদের কাজ ছিল এটা। এরপর আমাদেরকে বলছে পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করব। বাড়ির চারপাশ, বিদ্যালয়ের আঙ্গিনা, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবসময় চেষ্টা করব। তাহলে আমরা সবসময় আমাদের আশেপাশের গুলো পরিষ্কার রাখতে চেষ্টা করব। পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বোতল ব্যবহার করব না, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবো। তো তাহলে আমরা এইসব জিনিসগুলো ব্যবহার করব না, কারণ এগুলো পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। গাছপালা আমাদের অক্সিজেন দেয়। কি দেয়? অক্সিজেন। কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। আমাদের চারপাশে, বিদ্যালয়ের আঙ্গিনায়, রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। নদ নদী, খালবিল ও জলাশয়ের ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট হয়, পরিবেশ দূষিত হয় এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। গাছপালা ও পাহাড় ইচ্ছেমতো কাটা যাবে না। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। 2 নাম্বার যেটা আছে, পরিবেশের বৈশিষ্ট্য নষ্ট হওয়ার কারণগুলো নিচের চিত্রে লিখি। তো এখানের মধ্যে আমরা লিখবো পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার যে কারণগুলো আছে, এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা আমরা লিখবো। যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা, এটাও পরিবেশকে কি করে? নষ্ট করে। আর বাকিগুলো যদি আমরা দেখি, বাকিগুলোর আনসার যদি দেখি, তাহলে এখানের মধ্যে দেখো বাকিগুলোর মধ্যে একটাতে লিখবা নির্বিচারে গাছ কাটা যাবে না, নদী খাল পুকুরের ময়লা ফেলা, যত প্লাস্টিক ব্যাগ ফেলা, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া, যেখানে সেখানে পলি ব্যাগ ফেলা। তো এখান থেকে তোমরা এই 4টা নিয়ে সুন্দর করে এখানের মধ্যে যে 4টা বক্স ছিল সেখানের মধ্যে 1 2 3 4 এই 4টাই লিখবে। একটা তো আগে থেকেই লেখা আছে। ঘ নম্বর আমাদেরকে যেটি বলেছে, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয়গুলো নিচের ছকে লিখি। ক্রমিক নং দেওয়া আছে, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয় 1টা 2টা 3টা 4টা আমরা কি করতে পারি আসলে পরিবেশের জন্য, সেটা আমরা এই বক্সে লিখবো। দেখো এখানের মধ্যে কি কি বলেছে, বেশি বেশি গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়া। 2 নম্বরে যেখানে সেখানে ময়লা না ফেলা। 3 নম্বরে বলেছে পলিথিন ও প্লাস্টিক কম ব্যবহার করা। 4 নম্বরে বলেছে নদ নদী ও জলাশয় পরিষ্কার রাখা। এগুলো আমাদের করণীয়। ঘতে আমাদেরকে বলেছে নিচের ছবিগুলোতে কে কি করছে তা দেখি ও এই ক্ষেত্রে আমি কি করব তা পাশের খালি ঘরে লিখি। তো এখানের মধ্যে একটা ছবি দেখছি আমরা, তারপর এখানে আরেকটা ছবি দেখছি, এখানে আরেকটা ছবি দেখছি, এখানে আরেকটা ছবি দেখছি। তো এগুলাতে আমরা কি করতে পারি তখন, এই বিষয়গুলো আমরা এখানে খালি জায়গায় লিখবো। তো এখানের মধ্যে দেখো স্টুডেন্টরা শ্রেণীকক্ষের মধ্যে ময়লা ফেলছে। তো এটাকে আমরা কি করতে পারি, এখন কে কি করছে, কয়েকজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে ময়লা ফেলছে। আমি কি করব, আমি ময়লা ডাস্টবিনে ফেলবো এবং সবাইকে পরিষ্কার রাখতে বলবো। এটা প্রথমটার উত্তর তোমরা এখান থেকে সুন্দর করে লিখে নিবে। দ্বিতীয় ছবিতে বেঞ্চে ছেলেমেয়েরা ধাক্কাধাক্কি করছে। তাহলে এখানে লিখবো কি, এখানে লিখবো যে কে কি করছে, শিক্ষার্থীরা বেঞ্চে ডেস্কে এলোমেলো করে রাখছে। তাহলে আমি কি করব, এই বেঞ্চ ডেস্ক গুছিয়ে রাখবো এবং শ্রেণীকক্ষ পরিষ্কার রাখবো। তৃতীয় ছবিতে আমরা যদি দেখি, একটা ছেলে এখানের মধ্যে এই যে কিছু গাছ লাগানো হয়েছে সেগুলোর সাথে কিছু একটা করছে। তাহলে আমরা যদি দেখি কে কিছু, একজন শিক্ষার্থী করিডোর পরিষ্কার করছে। আমি কি করব, আমি নিয়মিত আশেপাশ পরিষ্কার রাখবো ও ময়লা কুড়িয়ে ডাস্টবিনে ফেলবো। এর পাশাপাশি দেখো আরেকটার মধ্যে এই ছেলেটা বিড়ালকে বা একটা প্রাণীকে মারছে লাঠি দিয়ে। এখানের মধ্যে এই লেখাটা তোমরা একটু ঠিক করে লিখবে, এখানের মধ্যে লেখাটা ভুল এসেছে। তাহলে তোমরা এখানের মধ্যে লিখবে যে একজন ছেলে একটি বিড়ালকে মারছে বা ধাওয়া করছে। তাহলে আমি কি করব, আমি প্রাণীদেরকে যত্ন করব, আদর করব এবং পরিবেশের ভারসাম্যটা রক্ষা করব। এখানে তোমরা নিজের মতো করে এটা গুছিয়ে লিখতে পারো। তোমরা ধারাবাহিকভাবে আমাকে কমেন্ট করবে যে এরপরে কোনগুলো তোমাদেরকে দিব। আপাতত আমি তোমাদেরকে পুরো অনুশীলনটির সমাধান এই একটি ভিডিওতে দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা কিছু সঠিক উত্তর দেখছি, সেগুলো আগে আমরা একটু দেখে নিই। সামাজিক পরিবেশের উপাদান কোনটি এখানে সামাজিক পরিবেশ, তাহলে এখানে উত্তর হবে বিদ্যালয় একটি সামাজিক পরিবেশের উপাদান। প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি, প্রাকৃতিক পরিবেশের উপাদান হলো গাছ। কোনটি শীতকালীন ফল, শীতকালে আমরা দেখি যে সাধারণত কমলা শীতকালে পাওয়া যায়। এরপরে যদি দেখি 4 নম্বরে কোন ফলটি সারা বছর পাওয়া যায়, এখানের মধ্যে আমরা কলা সারা বছরই পাই। গাছপালা আমাদের কি দেয়, গাছপালা আমাদের অক্সিজেন দেয়। খ নম্বরটা আমাদেরকে বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। বাংলাদেশে গ্রীষ্মকালে ঢ্যাঁস অনুভূত হয়, গরম অনুভূত হয়। এগুলোর আনসারগুলো আমরা দেখব 1 থেকে 5 পর্যন্ত। বাংলাদেশে গ্রীষ্মকালে কি অনুভূত হয়, গরম অনুভূত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, তাহলে এখানে কি হবে, বন্যা। এগুলোর উত্তর আমি তোমাদেরকে পিডিএফ আকারেও দিব,
আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন ধরনের মানুষ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখানের মধ্যে প্রথমটা ভুল এসেছে, এটা হবে গরম অনুভূত হয়। গরম তোমরা লিখে নিও। অনাবৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে কি হয়? বন্যা হয়। আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক একসাথে বসবাস করে। আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক, পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো। এখান থেকে তোমরা শূন্যস্থানগুলো সুন্দর করে লিখে নিতে পারো। বাম পাশের বাক্যগুলোর সাথে ডান পাশের বাক্যগুলো মিল করি। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। তাহলে উত্তর হবে প্রথমটা, বৈচিত্র্য রয়েছে। নদ, নদী, খাল, বিল, হাওর বাওর ইত্যাদি ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা দেখা দেয়, আর অনাবৃষ্টির কারণে কি দেখা দেয়? খরা দেখা দেয়। এগুলার উত্তর সুন্দর করে এখানে সাজানো আকারে আছে, তোমরা চাইলে এখানে আলাদা করে দেখে নিতে পারো। বন্যা, খরা, উত্তরগুলো এখানে সুন্দর করেই গোছানো আকারে আছে। এর পরের যে টপিকটা সেটা হলো আমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। প্রাকৃতিক পরিবেশে কয়েকটি উপাদানের নাম লেখো। সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত? 3 নাম্বার, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? তাহলে আমরা একটা একটা উত্তর দেখে নিয়ে এর আগে তোমাদেরকে বলি, তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও তাহলে এই নাম্বারে মেসেজ দিবে, এবং তোমাদের যদি সাজেশন প্রয়োজন হয়, তোমরা যদি আমাদের থেকে সাজেশন নিতে চাও অথবা আমাদের অনলাইন পেইড ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লেখো। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম হলো কি? গাছ, নদী, পাহাড়, মাটি, এগুলো হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। 2 নম্বরে, সামাজিক পরিবেশে কি কি উপাদান নিয়ে গঠিত? সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত? মানুষ, পরিবার, বিদ্যালয়, সমাজ ও পেশা নিয়ে সামাজিক পরিবেশ গঠিত। আমি চাইলে উত্তরগুলো বড় করে দিতে পারতাম যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, ওই জন্যই ছোট করে দেওয়া। বিভিন্ন অঞ্চলে জলবায়ু ও পরিবেশ ভিন্ন হওয়ায় বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায়। এরপরে আমাদেরকে যেটি বলেছে 9 নম্বরে, আমরা এখানে যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমে বলেছে আমাদেরকে কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে, এবং 2 নম্বরে আমাদেরকে বলেছে আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখতে। 3 নম্বরে বলেছে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন। বর্ণনামূলক প্রশ্নগুলোকে আমি 2 ভাগে ভাগ করেছি। একটা হলো ছোট, যাতে তোমরা ছোট করে শিখতে পারো, কিন্তু পরীক্ষায় লেখার জন্য তোমাদেরকে বর্ণনামূলক যখন একটু বড় করে লিখতে হবে, তার জন্য আমি সেটাকে আলাদা করে লিখেছি যাতে তোমরা বড় করে লিখতে পারো। আমরা প্রথমে ছোট উত্তরগুলো একটু দেখে নিই, এরপরে বড়গুলো নিয়ে আলোচনা করব কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। পাহাড়, নদী, বন, সমতল ভূমি ও বিভিন্ন জলবায়ুর কারণে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য হয়। 2 নম্বরে, আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লেখো। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, পরিবেশ পরিষ্কার রাখে এবং জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। 3 নম্বর, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাণী ও উদ্ভিদের বাঁচার জন্য পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন। এখন যদি আমরা সেম কোশ্চেনগুলোর বড় আনসারটা যদি একটু দেখি, কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। বিভিন্ন প্রাকৃতিক উপাদানের কারণে আমাদের, তোমরা কিন্তু ছোট আনসারগুলো পরীক্ষায় লিখতে পারবে না, আমি বারবার বলে দিচ্ছি, এটা জাস্ট এমনি তোমাদেরকে একটু হিন্টস দেওয়ার জন্য। তোমরা পরীক্ষা কিন্তু বড় করে আনসার লেখার চেষ্টা করবে। বিভিন্ন প্রাকৃতিক উপাদানের কারণে আমাদের পরিবেশ বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠে। কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও বন, আবার কোথাও সমতল ভূমি রয়েছে। বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জলবায়ু, বৃষ্টি ও তাপমাত্রা দেখা যায়। এইসব কারণে এক এক জায়গায় এক এক ধরনের গাছপালা, প্রাণী ও মানুষ বসবাস করে। এই ভিন্নতার জন্যই আমাদের প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যপূর্ণ হয়ে গড়ে উঠেছে। 2 নম্বরে, আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লেখো। গাছপালা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে বিশুদ্ধ রাখে। গাছ থেকে আমরা ফল, ফুল, কাঠ ও ওষুধ পাই। গাছ বৃষ্টি আনতে সাহায্য করে এবং মাটি ক্ষয় রোধ করে। গাছ না থাকলে মানুষ ও প্রাণীর জীবন বিপন্ন হয়ে পড়ে। তাই আমাদের জীবনে গাছপালার গুরুত্ব অপরিসীম। 3 নম্বরে, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা খুবই প্রয়োজন। পরিবেশের বৈচিত্র্য থাকলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ নিরাপদে বেঁচে থাকতে পারে। পরিবেশ নষ্ট হলে মানুষ, প্রাণী ও গাছপালা সবাই ক্ষতিগ্রস্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ বাড়ে এবং মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে। তাই সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। এটা সুন্দর করে তোমরা ভালো করে এগুলো পড়ে নিবে বা লিখে নিবে।